ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের অষ্টম অধ্যায় প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক, এই চ্যাপ্টারটা আমরা একটু আলোচনা করব সংক্ষেপেই, কারণ এত বড় চ্যাপ্টার, এটাকে তো ডিটেল করা যায় না, কিন্তু এর যে মৌলিক প্রভেদ যে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আমাদের বিশেষভাবে একটু হাইলাইট করার আছে। আমরা এই ক্ষেত্রে আলোচনার সময় আমরা কি কি পড়ব সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা চারটে বিষয় সম্বন্ধে জানব: শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান এবং শিল্প। এবং এখানে সময় যা কভার করা হচ্ছে, প্রত্যেকটি ক্ষেত্রে যে সময়ের পরিমাণ, যে সময় কালক্রমটাকে ফলো করা হচ্ছে, সেটা হচ্ছে বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, মৌর্য, গুপ্ত, গুপ্ত পরবর্তী, এই পর্যন্ত সময়কাল, এবং সেই কালে শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান এবং শিল্প তার যে পরিবর্তন সেইটাকে বোঝানো হয়েছে। একদম প্রথমে শিক্ষা। শিক্ষা একদম দেখো, হরপ্পা যুগের কথা যদি আমরা বলি, হরপ্পা যুগের শিক্ষা বা শিক্ষা সংক্রান্ত বিষয়সমূহের কেমন প্রসার ছিল এই নিয়ে আমরা কিছু বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ হরপ্পা লিপি পাঠোদ্ধার করা সম্ভবপর হয়ে ওঠেনি। সুতরাং হরপ্পায় কেমন কি ছিল না ছিল সে আজও অজ্ঞাত হয়ে আছে। সেই জন্য হরপ্পার যে ইতিহাসগত উপাদান, সেই উপাদানগুলো প্রধানত নির্ভরশীল কিসের ওপর? না, মুদ্রা, শিলমোহর, এবং সমজাতীয় বস্তুসমূহ, বিভিন্ন ধরো মাটির পাত্র বা পাথরের জিনিস বা খেলনা, বিভিন্ন গয়না, এই ধরনের জিনিসপত্র থেকে শিলমোহর প্রধানত উপাদান, এবং প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ সমূহ যা পাওয়া গেছে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে ধরনের পড়াশোনা, বৈদিক যুগের পড়াশোনা যেটা, সেটা পরবর্তী বৈদিক যুগের পড়াশোনাটা, সেটা প্রধানত আর্যরা ভারতের বাইরে থেকে এসছিল এবং তারা এখানে যে ধরনের শিক্ষার প্রসার ঘটিয়েছিল, সেই রকম বৈদিক যুগের শিক্ষা যদিও ছিল ব্যক্তিগত, অর্থাৎ গুরু শিষ্য সংক্রান্ত শিক্ষা, সেটা কিন্তু পরবর্তী বৈদিক যুগেও কিন্তু বজায় ছিল। এবং পরবর্তী বৈদিক যুগে দেখো, যেহেতু সেখানে জৈন এবং বৌদ্ধ ধর্মের উত্থান ঘটে, বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে সেখানে বিহার, মহাবিহার ইত্যাদি গড়ে উঠতে থাকে, যেখানে ছাত্ররা পড়াশোনা করতে আসতো, এবং আশ্রম নামক শিক্ষাকেন্দ্রের প্রসার ঘটে। এই যে বৌদ্ধ বিহারগুলো, শুধুমাত্র বৌদ্ধ বিহারগুলো বলেই নয়, সমজাতীয় সমস্ত শিক্ষাকেন্দ্রগুলোতেই এটা লক্ষণীয়, সেটা হচ্ছে শুধুমাত্র সেখানে যে পড়াশোনাই শেখাচ্ছে বা পড়াশোনা হচ্ছে তাই নয়, পড়াশোনা ছাড়া সেখানে কুস্তি বা তীর ধনুক, একটা জিনিস কি কুস্তি, কিন্তু ভারতেই সূত্রপাত, তরবারি চালানো, এরকম নানা ধরনের শরীরচর্চা বা খেলাধুলাও তাদের শেখানো হতো। বৌদ্ধ বিহারগুলোতে প্রধানত ছাত্রদের ভর্তি থেকে পড়তে হতো। অনেক সময় রাজারা কি করতেন, রাজা রাজরারা তারা এইসব ছাত্রদের তারা পৃষ্ঠপোষকতা করতেন, আর অনেক ক্ষেত্রে আবার কি হতো, ছাত্রদের সবেতন পড়াশোনা করতে হতো, অর্থাৎ পড়াশোনাটা কিন্তু অবৈতনিক হতো না। মৌর্য আমলের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, এই সময় বেদের পাশাপাশি ব্যাকরণ, কাব্য, ছন্দ, জ্যোতিষ, গণিত, রসায়ন, কারণ তোমরা পড়েছো যে গণিত বিদ্যা, জ্যামিতি, এগুলো বৈদিক যুগেই বা পরবর্তী বৈদিক যুগেই এগুলোর সৃষ্টি হয়েছিল। এর কারণ হচ্ছে কি, প্রধানত যজ্ঞকুণ্ড বানানোর তাগিদে মূলত ব্রাহ্মণরাই ওই বিষয়গুলো চর্চা করতেন। এছাড়া বৈশ্য এবং শূদ্রদের ব্যবসা বাণিজ্য, কৃষি, পশুপালন ইত্যাদি সম্বন্ধে জানতে হতো।
যার ফলে কি হয়, জীবিকার সঙ্গে পড়াশোনা অর্থাৎ পেশাগত বা বৃত্তিগত শিক্ষার একটা প্রসার ঘটতে শুরু করে। কারিগরদের দেখা যাচ্ছে কি যে কারিগরদের যারা অ্যাপ্রেন্টিস শিক্ষানবিশ থাকতো তারা কারিগরদের বাড়িতে থেকে তারা পড়াশোনা করত। গুপ্তযুগের শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা, গুরুর বাড়িতে থেকেও পড়াশোনা করতে পারতো, তবে এই সময় প্রধানত বিদ্যালয় গড়ে উঠতে শুরু করে। এই আশ্রম থেকে বিদ্যালয় কনভার্সন হলো। পাঠ্য বিষয়ের মধ্যে লিপি, ভাষা, বৈদিক সাহিত্য এবং ব্যাকরণ, জ্যোতিষ, নাটক, আইন। গুপ্তযুগে যে পড়াশোনার প্রসার বাড়ে সেটা হচ্ছে আইনে, যুদ্ধবিদ্যা ইত্যাদি পড়ানো হতো। এছাড়া পেশাভিত্তিক শিক্ষার ওপরেও বিশেষ যোগ দেওয়া হতো। কিছু কিছু বৌদ্ধ বিহার ছিল, যে সমস্ত বৌদ্ধ বিহারগুলি তাদের আয়তন বা সেখানে উচ্চ শিক্ষার ছাত্রদের উচ্চ শিক্ষার বন্দোবস্ত থাকতো, যে সমস্ত জায়গায় ছাত্ররা বিদেশ থেকে এসে পড়াশোনা করতে পারতো, যেমন নালন্দা, বিক্রমশিলা, তক্ষশিলা, বলভি, পাটলিপুত্র ইত্যাদি। এই সমস্ত যে মহাবিহার, যেগুলি মহাবিহারগুলিতে ছাত্ররা এসে থাকতে পারতো, কিন্তু সেখানে তাদের কোনো রকম পয়সা কড়ি ইত্যাদি দিতে হতো না। তারা সেখানে সরকারের মানে রাজার খরচে থেকে পড়তে পারত। আর গুপ্ত পরবর্তী যুগে আজকের দিনের মতন একটা হাতে খড়ির মতন একটা প্রক্রিয়া ছিল, যাকে বলা হচ্ছে বিদ্যারম্ভ। হ্যাঁ, মনে করা হয় যে ছাত্রের বা শিশুর 5 বছর বয়সে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অক্ষর পরিচয় হতো এবং এ পর্যায়ে ছাত্রকে একটি পাঠ্য বই, গণিত বই, মুদ্রা ইত্যাদি দেওয়া হতো। আজও যে প্রক্রিয়াটি চলে আসছে। নেক্সট আমরা আসছি প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা। এটা গেল প্রথমে শিক্ষা, এরপর আসছে সাহিত্য। সাহিত্য হচ্ছে কি আগে পড়াশোনা জানবো, আগে অক্ষর জ্ঞান হবে, আগে লিখব, তবে না সাহিত্য চর্চা। তাহলে সাহিত্যর জন্য শুধু ভাষা হলেই হবে না, সেই ভাষার লিখিত রূপ চাই, সেই ভাষার ব্যাকরণ চাই, সেই ভাষার অলংকার চাই, নানা রকম জিনিস চাই। তাহলে ঋগ বৈদিক যে ভাষা, ছন্দস বা ছান্দস যে ভাষা, সেই ভাষায় কি হতে থাকে, সেই ভাষায় আর্যরা কথা বলতো, আর্যরা লেখা লিখতো, এবং সেই ছান্দস ভাষার সঙ্গে এ দেশীয় আঞ্চলিক বিভিন্ন ভাষার সমাপতন ঘটতে থাকে এবং ঘটে একটা নতুন ভাষা সৃষ্টি হয়, যেটা প্রাকৃত ভাষা। অপরদিকে এই মূল যে ছান্দস ভাষাটা, এই ছান্দস ভাষাটা প্রয়োজন হয়ে পড়ে কি সময়ের সঙ্গে সঙ্গে সেটাকে সংশোধন করা, বা সংশোধন না কথাটা ভুল হয়তো হলো, সেটাকে পরিবর্তন করা এবং পরিবর্তন করে সময়োপযোগী করে তোলা। যেমন বাংলার ক্ষেত্রে যেমন হয়েছে তোমরা জানো, আজ থেকে 200 বছর আগে যা কিছু লেখা হতো সবই লেখা হতো একদম খাঁটি সাধু ভাষায়, কিন্তু পরবর্তীকালে চলিত ভাষাতেও লেখালেখি আরম্ভ হলো। তো সেই রকমভাবে সেই ছান্দস ভাষাকে সংস্কার করে একটা নতুন ভাষা সৃষ্টির তাগিদ অনুভব করলেন। তাই পাণিনি তিনি এই ব্যাকরণ তৈরি করলেন, যার নাম দিলেন তিনি অষ্টাধ্যায়ী। সংস্কার করে এই ভাষা তৈরি হলো বলে নাম হলো সংস্কৃত। আর এই সংস্কৃত ছাড়া আর একটা তোমরা দেখলে যে প্রাকৃত ভাষার সৃষ্টি হলো। প্রাকৃত হচ্ছে এদেশীয় আঞ্চলিক ভাষার সঙ্গে ছান্দস ভাষা মিলিত হয়ে তৈরি হলো। তাহলে প্রাকৃত ভাষা গ্রহণ করলো কারা? জৈনরা। আর এই ছান্দস ভাষার থেকে ভেঙে আবার কিছুটা পরিবর্তিত হয়ে তৈরি হলো পালি ভাষা। এবারে হচ্ছে 2 ধরনের শাস্ত্র লেখা শুরু হলো, একটা হচ্ছে ধর্মশাস্ত্র আর একটা হচ্ছে স্মৃতিশাস্ত্র। এই দুটো শাস্ত্র লেখার প্রয়োজনীয়তা কী ছিল, কী ক্ষেত্রে ছিল? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে ব্যবসা বাণিজ্য বাড়তে থাকে, ফলে সমাজে বৈশ্যদের মর্যাদা বেড়ে যায়। তার মানে সমাজের প্রধান, সমাজের মূল হয়ে উঠল কি? অর্থ কাদের হাতে থাকছে? বৈশ্যদের হাতে থাকছে। তা কাজেই এখানে বৈশ্যরা কি করছে? বৈশ্যদের কাছে ব্যবসা বাণিজ্যে সবাই সমান। বৈশ্যদের কাছে কোনো
ভেদাভেদ কোনো বোধ নেই। তো সেই জন্য বৈশ্যরা সমাজের যাতে তারা ব্রাহ্মণদের থেকে বা ক্ষত্রিয়দের থেকেও যাতে তারা বেশি প্রভাবশালী না হয়ে উঠতে পারে, এই জন্য ব্রাহ্মণদের গুণগান করে তারাই ধর্মের ধারক এই বলে লেখা হতে থাকলো ধর্মশাস্ত্র। আর মানুষের দৈনন্দিন জীবনের কাজকর্ম, রোজগার, বিভিন্ন ক্রিয়াকর্ম ইত্যাদি, সম্পত্তির অধিকার, মানুষের জীবনযাপনের রীতিনীতি, প্রকৃতি, এই সমস্ত কিছু নিয়ে তৈরি হলো কি স্মৃতিশাস্ত্র। এই স্মৃতিশাস্ত্রের সঙ্গে কৌটিল্য তিনি কিন্তু অর্থনৈতিক বিভিন্ন দিকগুলি যুক্ত করেন, যার ফলে সৃষ্টি হয় কৌটিল্যীয় অর্থশাস্ত্র। এইবারে তোমরা এখানে পড়বে বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় লেখা বইপত্র। তার আগে প্রাচীন ভারতীয় উপমহাদেশের লিপি পড়বে, মহাকাব্য দুটি পড়বে, রামায়ণ এবং মহাভারত। রামায়ণের কথা আছে, মহাভারত প্রথমে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যে মহাভারত লিখেছিলেন, সেখানে প্রধানত ছিল হচ্ছে কৌরব পাণ্ডব দুই পক্ষের মধ্যে যুদ্ধ, যাতে পাণ্ডবরা জয়লাভ করেছিল, এবং সেখানে কিন্তু শ্রীকৃষ্ণের উল্লেখ আছে। মহাভারতের আদি নাম, ব্যাস যে নাম দিয়েছিলেন সেটার নাম ছিল জয়কাব্য। বৈশম্পায়ন তাতে আরও শ্লোক যোগ করেন এবং যোগ করে তার নাম ভারত কাব্য রাখেন। সৌতি পরে পূর্ণাঙ্গ মহাভারত রচনা করলেন, অষ্টাদশ এই 18টি অধ্যায় করে সেটির নাম রাখেন মহাভারত। এত বড় এবং এত রকমের তত্ত্ব এখানে আলোচনা করা হয়েছে, তাই বলা হয় যে মহাভারত পাঠ করলে বেদ পাঠের সমান ফল বা সমান গুণ লাভ করা যাবে, তাই মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়েছে। আর প্রাচীন ভারতীয় লিপির কথা এখানে বলা আছে, দেখবে ব্রাহ্মী লিপি, খরষ্ঠী লিপি। এবারে আসছি সাহিত্যের রচনা নিয়ে। সংস্কৃত ব্যাকরণের কথা তো পড়লাম, অভিধান লেখা হয়েছে। হ্যাঁ, এছাড়া ভরত নাট্যশাস্ত্র রচনা করেন। খ্রিস্টপূর্ব 200 থেকে 300 অব্দের মধ্যে বিভিন্ন ভাষায় সাহিত্য লেখা হতে শুরু করে, এবং আস্তে আস্তে এই যে সংস্কার হওয়ার পরবর্তী যে ছান্দস ভাষা, অর্থাৎ সংস্কৃত নাম হয়েছে যার, সেই ভাষা সাহিত্যগত ভাষা, রাজকার্যের ভাষা হয়ে উঠতে শুরু করে। তাই ভাষার আরও বেশি সংস্কার করার প্রয়োজন হয়ে পড়ে, এবং এই ভাষার তত্ত্ব নিয়ে মহাভাষ্য রচনা করলেন পতঞ্জল মুনি। এবং এই পর্যায়ে দুজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন অশ্বঘোষ এবং ভাস। এই সময় লেখা অন্যান্য বিভিন্ন বইয়ের মধ্যে যেমন সাতবাহন রাজা হাল তার লেখা গাথা সপ্তশতী, এটি প্রাকৃত ভাষায় লেখা একটি বিখ্যাত কবিতা সংকলন। দক্ষিণ ভারতে এই সময় তামিল ভাষায়, দেখো দ্রাবিড়ীয় ভাষা প্রাচীনতম ভাষা, সেই তামিল ভাষা আজও চলছে, কিন্তু তামিল ভাষায় বা সাহিত্য লেখার প্রচলন শুরু হয়। মাদুরাই নগরীতে 3টি সাহিত্য সম্মেলন হয়েছিল। এই সম্মেলনগুলোকে বলা হচ্ছে সঙ্গম। সঙ্গম মানে মিলন, অর্থাৎ ভিন্ন ভিন্ন ভাষাভাষী ধর্মের মানুষ এসে তারা সাহিত্যগত একটা চক্র তৈরি করা। সঙ্গম মানে এক জায়গায় জড়ো হওয়া, তাই তামিল সাহিত্যকে বলা হচ্ছে সঙ্গম সাহিত্য। এখানে প্রচুর সাধারণ মানুষের কথা নিয়ে সাহিত্য চর্চা হতে থাকে। চরক সংহিতা, সুশ্রুত সংহিতা ইত্যাদির কথাও চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। শূদ্রক, হ্যাঁ, এবার আসছি আমরা শূদ্রক। শূদ্রকের লেখা মৃচ্ছকটিকম অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। এছাড়া বিশাখ দত্ত 2টি বই লিখেছিলেন, এগুলো কিন্তু মৌর্য যুগে, মুদ্রারাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম। দণ্ডির লেখা দশকুমার চরিত। ভর্তৃহরি ছিলেন এই সময়ের বিখ্যাত ব্যাকরণবিদ এবং সাহিত্যিক। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলের অমর সিংহ, নবরত্ন সভার একজন ছিলেন অমর সিংহ, তার সংকলন করা অমর কোষ এই সময় কিন্তু বিখ্যাত বই, অভিধানও বটে। এবং পরবর্তীকে মানে গুপ্ত পরবর্তী যুগে জানা যায় রাজা হর্ষবর্ধন তিনি নিজেও কিন্তু 3টে নাটক রচনা করেছিলেন, নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা নামে।
এছাড়া তামিল অঞ্চলে আরেকজনের কথা তো বলাই হয়নি, গুপ্ত আমলে, গুপ্ত যুগের সাহিত্যিক, অনেক তর্ক বিতর্ক আছে কালিদাসকে নিয়ে। হ্যাঁ, কালিদাসের জীবন নিয়ে অনেক রকম রূপকথা বা অনেক রকম গল্পকথা প্রচলিত, তবে কালিদাস বিখ্যাত তার কাব্য এবং নাটকের জন্য। তার বিখ্যাত দুটি কাব্যগ্রন্থ হচ্ছে মেঘদূতম, কুমার সম্ভবম, এবং নাটক হল মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম। এই শকুন্তলা বা অভিজ্ঞান শকুন্তলম এই নাটকের জন্য পৃথিবীব্যাপী তার খ্যাতি, এবং অবশ্যই তাকে পৃথিবীর প্রাচীন সাহিত্যগুলির মধ্যে একজন অন্যতম শ্রেষ্ঠ কবির মর্যাদা দেওয়া হয়। তামিল ভাষাতে এই সময় দীর্ঘ কবিতা লেখা শুরু হয়, হ্যাঁ, এবং সেগুলোকে তামিল ভাষার মহাকাব্য বলা হয়। তামিল সাহিত্যে এরকম দুটি মহাকাব্য ছিল, হচ্ছে শিলাপ্পাদিকারম এবং মণিমেখলাই। কম্বন এই সময় রামায়ণের দক্ষিণ ভারতীয় অনুবাদ করেন, যদিও সেখানে দেখা যাচ্ছে যে রামায়ণকে অনেক সাহিত্যিক বলছেন কি আর্য অনার্যের দ্বন্দ্ব। যাই হোক, রাম আর্য, রাবণ অনার্য, যাই হোক না কেন সেগুলো, কিন্তু কম্বনের রামায়ণে দেখা যাচ্ছে রামের থেকে রাবণ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নেক্সট আমরা আলোচনা করছি প্রাচীন ভারতীয় উপমহাদেশে বিজ্ঞান চর্চা। এই বিজ্ঞান চর্চা কিন্তু প্রাচীন ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতার সময়কাল থেকে চলে আসছে। হরপ্পা সভ্যতার নিকাশি ব্যবস্থা, একটি উন্নত পৌর প্রশাসন তন্ত্রের পরিচয়, নগর পরিকল্পনা, রাস্তার ধারে আলোর ব্যবস্থা করা, এরকম নানা কিছু, সেগুলো কিন্তু হরপ্পায় ব্যবহার করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, হরপ্পায় কিন্তু খনিজ পদার্থ অর্থাৎ তামা, ব্রোঞ্জ ইত্যাদি এই সমস্ত কিছুর সাপ্লাই অনেক কম ছিল। তো যাই হোক, ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চার 5টি দিক বলা হচ্ছে। কি কি? চিকিৎসা বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, ধাতু বিজ্ঞান, রসায়ন, স্থাপত্য বিজ্ঞান, কারিগরি, কৃষি বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিজ্ঞান, জ্যোতিষ। চিকিৎসা বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান অর্থাৎ এটা হচ্ছে ফিজিওলজি, অ্যানাটমি অ্যান্ড মেডিকেল সায়েন্স। ধাতু বিজ্ঞান এবং রসায়ন, মেটালার্জি, ধাতু বিজ্ঞান এবং রসায়ন, কেমিস্ট্রি। স্থাপত্য বিজ্ঞান, কারিগরি, আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। কৃষি বিজ্ঞান, এগ্রিকালচার। গণিত, জ্যোতিষ বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা। এগুলো নিয়ে হচ্ছে অ্যাস্ট্রো সায়েন্স। আমি অ্যাস্ট্রোনমিক্যাল, অ্যাস্ট্রোলজিক্যাল এদিকে গেলাম না। তো যাই হোক, চরক শস্যের কথা, আমরা তো চরক সংহিতায় প্রায় 700 ঔষধি গাছপালা, ঔষধি মানে হচ্ছে যে গাছপালায় ঔষধ গুণ থাকে। একটা আদর্শ হাসপাতাল কেমন হওয়া উচিত তার কথা আছে। হাড় ভেঙে গেলে, নাক কান কেটে গেলে তা সে সময় শল্য চিকিৎসকরা জোড়া দিতে পারতেন। জীবক যেমন তিনি বলেছিলেন কি যে ভেষজ গুণহীন কোনো গাছ তার চোখে পড়েনি, এবং তিনি রাজা বিম্বিসার, ভগবান গৌতম বুদ্ধকে তিনি বেশ কয়েকবার কঠিন রোগ থেকে সারিয়ে তুলেছিলেন। কিন্তু পরবর্তীকালে কি দেখা গেল, আস্তে আস্তে জাতিভেদ প্রথা যত কঠিন হতে শুরু করে বা যাই হোক, ততই চিকিৎসা বিজ্ঞানের এই ছোঁয়াছুঁয়ির ওপরে জোর দেওয়া শুরু হয়। কারণ চিকিৎসকরা বলছে কি ভালো মন্দ খাওয়ার কথা, তো সেখানে এ বলছে এই খাওয়া যাবে না, ব্রাহ্মণরা বলছে ওই খাওয়া যাবে না, সেই খাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। তারপরে চিকিৎসকদের কাছে কোনো ছোঁয়াছুঁয়ি মানে কোনো এসবের জাতপাতের ব্যাপার নেই, তার কাছে রোগী ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, যেই হোক সে রোগী। কিন্তু পুরোহিতরা আস্তে আস্তে তাদের ওপর নানা রকমের এই সমস্ত বিধিনিষেধ আরোপ করছে। তারপর সুশ্রুত সংহিতায় বলা হচ্ছে কি যে চিকিৎসা বিজ্ঞানের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মরা কাটা বা সব ব্যবচ্ছেদ। ভীষণ গুরুত্বপূর্ণ এই কাজটা। সব ব্যবচ্ছেদ না করলে অর্গ্যান চিনতে পারবে না। একটা মেডিকেল সায়েন্সের স্টুডেন্টের হাতে খালি হাতেই, কোনো গ্লাভস নেই, কিচ্ছু না, খালি হাতে
একটি মৃত ব্যক্তি হৃৎপিণ্ড বা লাংস বা ফ্রোজেন বা প্রিজার্ভড, হ্যাঁ, বা কিডনি, এটা তার হাতে তুলে দেওয়া হয় কিসের জন্য? কারণ এইগুলোই তো তার ঘাটাঘাটি করার জিনিস। প্রথম হচ্ছে জড়তা কাটানো, তারপরে চেনা, তারপর সেটাকে ডিসেক্ট করা, সেটা সম্বন্ধে বোঝা, ইত্যাদি ইত্যাদি। এবং এই মরা কাটা মানে সব ব্যবচ্ছেদ নিষিদ্ধ হওয়ার পর থেকে কিন্তু শল্য চিকিৎসার ব্যাপারে আস্তে আস্তে এদের উৎসাহ কমে যেতে শুরু করে। বাগভটের পর থেকে শল্য চিকিৎসার ব্যাপারে বিশেষ আর কারোর উৎসাহ ছিল না। এছাড়া গণিত বিজ্ঞান সেই সময় যেমন বৌদ্ধরা তেমনি জৈনরা উভয়ই তারা, প্রধানত বৌদ্ধরা গণিত বিজ্ঞানকে রূপায়িত করেছিলেন, জৈনরা তাকে বলতো সংখ্যায়ন। হ্যাঁ, গুপ্ত যুগ বা সেই সময় পরবর্তী বৈদিক যুগ বা গুপ্ত যুগে সেই সময় কিন্তু দেখা যাচ্ছে গণিত বিজ্ঞান একটা খুব বড় গুরুত্বপূর্ণ একটা ভাগ নিয়েছিল। আর্যভট্ট গণিতকে একটা আলাদা চর্চার বিষয় করে তুলেছিলেন। দশমিকের শূন্য বা সংখ্যাতত্ত্ব, শূন্যের ব্যবহার, দশমিকের ধারণা, এবং তিনি বলেছিলেন পৃথিবী গোল এবং পৃথিবী ঘূর্ণায়মান। আর্যভট্টের রচিত বিখ্যাত গ্রন্থের নাম আর্যভটীয়। আর্যভট্টের পরবর্তীকালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন বরাহমিহির, যে বরাহমিহিরের লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম সূর্য সিদ্ধান্ত এবং পঞ্চসিদ্ধান্তিকা। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ, তার লক্ষণ ইত্যাদি নানা রকম, ভূমিকম্পের আগের এমনকি কিছু প্রাকৃতিক লক্ষণ সম্বন্ধেও তিনি লিখে গেছিলেন। বরাহমিহিরের পরবর্তী সময় ব্রহ্মগুপ্ত ছিলেন গণিত বিজ্ঞানী, জ্যোতির্বিদ, এবং তার লেখা বিখ্যাত বইয়ের নাম ছিল ব্রহ্ম সিদ্ধান্ত। অপরদিকে খ্রিস্টীয় প্রথম শতকে বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত নাগার্জুন কিন্তু ছিলেন বিরাট মাপের গণিতবিদ। এই সময় থেকে মানুষ মানে ভারতীয় সভ্যতার, ভারতীয় উপমহাদেশের মানুষ, তারা কিন্তু আস্তে আস্তে শিল্প চর্চাতেও উন্নতি লাভ করতে শুরু করে। ধাতু বিজ্ঞানের উদাহরণ নিদর্শনের সব থেকে বড় হচ্ছে মেহরৌলির লৌহ স্তম্ভ, যেটিকে মনে করা হচ্ছে চন্দ্ররাজা স্তম্ভ, বা এই চন্দ্ররাজাই যে চন্দ্রগুপ্ত, এই নিয়ে কিন্তু অনেক ডাউট আছে। প্রাচীন ভারতে কৃষি বিজ্ঞান নিয়ে গ্রন্থ রচনা হয়েছিল। মনে রাখতে হবে, যেটা কোনো প্রাচীন সভ্যতায় যে জিনিস হয়নি, কৃষি পরাশর গ্রন্থে এর নিদর্শন পাওয়া যায়। এবং কারিগরি মানে অস্ত্রশস্ত্র বানানো ছাড়াও চিকিৎসার কাজে ধাতুর গুরুত্ব ছিল অপরিসীম। ডাক্তার ইনস্ট্রাকশন দিয়ে দিতেন কারিগরকে, দরকার হলে ছবি এঁকে দিতেন যে কীরকম যন্ত্র বানাতে হবে। সুশ্রুত সংহিতায় বলা হয়েছে দক্ষ কামারের সঙ্গে চিকিৎসককে আলোচনা করে বুঝে নিতে হবে। হ্যাঁ, এবং সুশ্রুত সংহিতায় বলা হচ্ছে কি, হাতই হচ্ছে প্রধান যন্ত্র। তার মানে কি, হাত দিয়েই সব রকম শিল্প কৌশল সমস্ত কিছু। কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে দেখা গেল কি, ধর্ম এই বিজ্ঞান চর্চার প্রাসঙ্গিকতাকে আস্তে আস্তে গ্রাস করে ফেলে। এবং তারপরে আসছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের শিল্প চর্চা। শিল্পর মধ্যে দেখো, শিল্প বস্তু আর এক স্থাপত্য, এইভাবে দুরকম কাজের জন্য প্রাচীন ভারতীয় স্থাপত্যগুলো তৈরি হতো। এক ধর্মীয় আচার অনুষ্ঠান ইত্যাদির জন্য, আর তাছাড়া ছিল রাজনৈতিক বা সামাজিক প্রয়োজনে বানানো স্থাপত্য। শাসকের ক্ষমতা বোঝানোর জন্য যে রাজবাড়ি বানানো হতো, বিরাট রাজবাড়ি, তাদের বিরাট প্রচুর ঘর ইত্যাদি ইত্যাদি। আবার ধর্মীয় কারণে যে সমস্ত স্থাপত্য বানানো হতো, সেগুলোর মধ্যে কিন্তু একটা ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয়। যাতে তুমি দেখো, তুমি বেলুড়ের যে মেইন যে জায়গা, মানে ঠাকুরের যেখানে মূর্তিটা রয়েছে, উপাসনা স্থল যেটা, যেখানে আরাত্রিক ভজন হয়, সেখানে যদি তুমি যাও, তুমি দেখবে একটা ফাঁকা হল, একটা গম গম করছে, একটু আওয়াজ করলেই এরকম। আবার তুমি চিত্তৌড় বা বিকানির কোনো একটা ফোর্টের রকম কোনো একটা হলে যাও, সেটাও একই রকম। কিন্তু বেলুড়ে গেলে পরে তুমি দেখবে তোমার মনের যে অবস্থা হবে,
সেটা কিন্তু ওই চিতোর বা বুদির ওইখানে ওই বিকানের বা বার্মের এই সমস্ত কেল্লায় গিয়ে কিন্তু সেটা হবে না, এটাই স্বাভাবিক কথা। তো অশোক এবং তার পরবর্তী যে সমস্ত মৌর্য সম্রাটরা তারা আজীবিকদের জন্য, আজীবিক সম্প্রদায়ের জন্য তারা পাহাড় কেটে কৃত্রিম গুহা বানিয়ে দিয়েছিলেন, তাকে গুহাবাস বলা হতো। স্তূপের ওপর ইটের ব্যবহার করা হতো, যার ফলে স্তূপগুলো অনেক বেশি মজবুত এবং স্থায়ী হয়। অশোকের আমলে সারনাথ এবং সাঁচি স্তূপগুলো পুনরায় বানানো হয়েছিল। এছাড়া মৌর্য শিল্পের অন্যতম নিদর্শন হচ্ছে কি, যে স্তম্ভর গায়ে কখনো লেখ খোদাই করা থাকতো এবং স্তম্ভর ওপর বিভিন্ন প্রাণীর মূর্তি বসানো থাকতো, সিংহ, হাতি, ষাঁড় ইত্যাদি। হ্যাঁ, এই জাতীয় পাথরের স্তম্ভ কিন্তু মৌর্য যুগের আগে কখনো দেখা যায়নি। পরবর্তী ক্ষেত্রে শুঙ্গ, কুষাণ, সাতবাহন আমলে শিল্পচর্চা পড়বে, এটা নিয়ে আর বিশেষ আলোচনায় যাচ্ছি না। তবে একটা জিনিস খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে গান্ধার পরবর্তীকালে গান্ধার ভাস্কর্য এবং মথুরা শিল্পরীতির প্রভূত উন্নতি কিন্তু ঘটেছিল। স্তূপ, চৈত্য, বিহার, বৌদ্ধ যে সমস্ত স্থাপত্য তার মধ্যে তিনটে রূপ আছে, একটা হচ্ছে স্তূপ, একটা চৈত্য, একটা বিহার। স্তূপ হচ্ছে কিরকম না, প্রধানত ভগবান বুদ্ধের দেহাবশেষের ওপরই প্রথম স্তূপ বানানো হয়েছিল এবং পরবর্তীকালে বিভিন্ন বড় বড় অর্থাৎ উল্লেখযোগ্য বৌদ্ধ সন্ন্যাসীদের দেহাবশেষের ওপর স্তূপ বানানো হতে থাকে। এবং এই স্তূপ তার অর্ধ গোলাকার, তার ছাদটি ঢিপির মতন, তার চারদিকে 4টি দরজা আছে, সেগুলিকে তোরণ বলা হয়। তোরণগুলিতে ভাস্কর্য খোদাই করা থাকতো এবং স্তূপের চারপাশে ঘুরে ঘুরে উপাসনা করার জন্য পথও থাকত। চৈত্য পাহাড় কেটে গুহাবাস হিসেবেই বানানো হতো এবং চৈত্য শেষের প্রান্তে একটা স্তূপ বানানো থাকতো উপাসনার জন্য। তার মানে স্তূপ সেটা হচ্ছে পার্টিকুলারলি উপাসনা করার জন্য কক্ষ বা গুহা মতন বলতে পারো। সাতবাহন যুগে নাসিক, কার্লে, পিতলখোরা প্রভৃতি অঞ্চলে চৈত্য বানানো হয়েছিল। এবং থার্ড অফ অল হচ্ছে বিহার ছিল হচ্ছে প্রধানত যেখানে সংঘারাম অর্থাৎ বৌদ্ধ শ্রমণরাও থাকতো এবং পড়াশোনা করা হতো। যেখানে বিহারগুলো ছিল অনেক গুহার সমষ্টি, যেখানে ছাত্ররা থেকে পড়াশোনা করতে পারত। নেক্সট হচ্ছে গুপ্ত আমলের শিল্পচর্চা। স্তূপ, চৈত্য গুপ্ত আমলে বানানোও বজায় ছিল একইভাবে। সারনাথের ধামেক স্তূপ তৈরি হয়, তার উপর পাথরের আস্তরণ দেওয়া হয়। গুপ্ত আমলে কিন্তু স্থাপত্য হিসেবে মন্দির বানানো শুরু হলো, যেমন দেওঘরের দশাবতার মন্দির। এবং দক্ষিণ ভারতে পল্লব যুগে মহাবলীপুরমের পাথর কেটে রথ মন্দির, এটা মামল্লপুর বা মহামল্ল শিল্পরীতি এটাকে বলা হয়। এছাড়াও দেখো কৈলাস মন্দিরে রামায়ণের প্যানেল, দশাবতার গুহার ভাস্কর্য, অজন্তা গুহা, এই সমস্ত কিছু কিন্তু এই গুপ্ত যুগ বা পল্লব যুগে সৃষ্টি হয়েছে। বিভিন্ন গাছপালা, মানুষের ছবি এবং তাতে রঙের ব্যবহার। ইলোরা এবং বাঘ গুহায় বিভিন্ন চিত্র আঁকা আছে, যে চিত্রগুলো আজও পর্যন্ত অবিকৃত অবস্থায় পাওয়া গেছে। তাহলে এইভাবে আমরা প্রাচীন ভারতীয় শিক্ষা, শিল্প, স্থাপত্য, বিজ্ঞান ইত্যাদি সম্বন্ধে আমরা রাফলি খানিকটা পড়লাম। এবার তোমরা চ্যাপ্টারটা পড়বে এবং চ্যাপ্টারটা পড়ে এখান থেকে যদি কোনো রকম তোমাদের ডাউট, কিছু কনফিউশন কিছু থাকে, সেটা আমাকে অবশ্যই বলো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই রইল।